হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন টিউশন একাডেমি। আজকে আমি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 বইটিতে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ যে সমস্ত স্কুলের কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেখান থেকে আজকে আমি প্রথম স্কুল অর্থাৎ সেট নম্বর 1 সমাধান করব। দেখো, তোমাদের ভূগোলের 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল থেকে যে প্রশ্নপত্রটি দিয়েছে সেটি সমাধান করব। শর্ট কোশ্চেনের উত্তর আমি বইয়ের মধ্যেই করে রেখেছি, তোমরা এগুলোকে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে এবং প্রশ্নগুলোকে রেডি করে রাখবে। আর বড় কোশ্চেনের উত্তর আমি বইয়ের পেজ নম্বর দেখিয়ে দেবো এবং বই থেকে দেখিয়েও দেবো, তোমরা সেখান থেকে রেডি করে নেবে। চলো দেখি। দেখো, 1 দাগের 1 নম্বর কোশ্চেন বলেছে, পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য হলো পম্পাস, ল্যানোস, প্রেইরি, সেলভা। এটা হবে সেলভা। পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য হলো সেলভা। তারপর নেক্সট কোশ্চেন দেখো, অক্ষাংশ বলা হয় নিরক্ষীয় অঞ্চলকে, ক্রান্তীয় অঞ্চলকে, মেরু অঞ্চলকে, মেরুবৃত্তীয় অঞ্চলকে। এটা হবে ক্রান্তীয় অঞ্চলকে। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, লাভলাটা নদী যে নদীগুলির মিলিত রূপ তারা হলো, মানে লাভলাটা নদীটা কিছু কিছু নদীর মিলিত রূপ, সেটা হবে তোমার পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। এই 3টি নদীর মিলিত রূপ হলো লাভলাটা। তারপরে দেখো 2 দাগে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন হচ্ছে, কর্ডিলেরা শব্দের অর্থ ড্যাশ। এটা তোমরা লিখবে, কর্ডিলেরা শব্দের অর্থ শৃঙ্খল। তারপরে দেখো 2 নম্বর দিয়েছে, ড্যাশ প্রণালী দ্বারা এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়েছে। এটা হবে বেরিং। বেরিং প্রণালী দ্বারা এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়েছে। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, বাম্পি ক্লাউড বলে পরিচিত মেঘটি হলো ড্যাশ। এটা হবে বাম্পি ক্লাউড বলে পরিচিত মেঘটি হলো স্ট্যাটো কিউমুলাস। দন্তে শয়ে টয়ে র ফেলা জ ফেলা আকার টয়কার স্ট্যাটো কয়েসি হসু কিউ মৈশুল একা দন্তে স কিউমুলাস। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে নিচের প্রশ্নগুলির একটি অথবা দুটি শব্দের উত্তর দাও। একটি অথবা দুটি শব্দ উত্তর দিতে বলেছে। দেখো, বলেছে সেন্ট লরেন্স নদীর উৎস কি? উত্তর হবে সেন্ট লরেন্স নদীর উৎস হলো অন্টারিও হ্রদ। 2 নম্বর দেখো, অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? উত্তর হবে ওরিনাকো। ও রয়হস্যি দন্তনায়কার কয়কার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দেখো, কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? এটা হবে শিকাগো। তোমরা লিখবে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, কানাডীয় শিল্ড অঞ্চলের অন্য নাম বা অপর নাম কি? এর উত্তর হবে লরেন্সীয় মালভূমি। তারপরে দেখো 4 থেকে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ঠিক আছে, এগুলো আমি টেক্সট বই থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো, সেখান থেকে তোমরা উত্তরগুলো তৈরি করবে। ঠিক আছে, 1 থেকে কোশ্চেনে কি দিয়েছে দেখো, কানাডীয় শিল্ড অঞ্চলের অনেক হ্রদ সৃষ্টি হয়েছে কেন? এটা তোমাদের টেক্সট বইয়ে 91 পেজ অর্থাৎ 91 পৃষ্ঠায় আছে। দেখো, আমি উত্তরটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এটাকে লিখবে, এই 2 নম্বর কোশ্চেন এতটা লিখবে, এখান থেকে এতটা। কানাডীয় শিল্ড অঞ্চলটি কানাডীয় শিল্ড অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত। এই অঞ্চলটি প্রধানত গ্রানাইট এবং নীচ শিলা দিয়ে গঠিত, তাই এই অঞ্চল শক্ত পাথরের মতো। দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটি বর্তমানে ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে। শিল্ড অঞ্চলের কোনো কোনো অংশ ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি হয়েছে। এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন বলেছে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? এটা তোমাদের বইতে 46 পৃষ্ঠায় আছে। দেখো, তোমরা এটি লিখবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। এই আর্দ্রতা শতকরা হিসেবে প্রকাশ করা হয়। এতটা লিখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 5 দাগের 1 নম্বর কোশ্চেন বলেছে, শৈলক্ষেপ বৃষ্টিপাতের চিত্র অঙ্কন করো। এটা তোমাদের টেক্সট বইতে 47 পৃষ্ঠায় আছে। দেখো, শুধুমাত্র চিত্র অঙ্কন করতে বলেছে,
তো এই চিত্রটাকে অঙ্কন করবে তোমরা, রুল পেন্সিল দিয়ে অঙ্কন করবে, আর যেমন নাম দেওয়া আছে নামগুলোকে তোমরা অবশ্যই দেবে, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে, আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এটা তোমাদের বইতে 100 পৃষ্ঠায় আছে, টেক্সট বইতে। দেখো এটাকে লিখবে তোমরা, লিখবে আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ওই প্রশ্নের উত্তরটার জন্য এটা লিখবে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত শক্তিশালী, এইসব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অরণ্য অঞ্চলকে? এটা তোমাদের 104 পৃষ্ঠায় আছে। এই দেখো সেলভা, তো পৃথিবীর ফুসফুস বলা হয়, লিখবে সেলভা অরণ্য অঞ্চলকে, ঠিক আছে। তারপরে ওর সাথে কোশ্চেন দিয়েছে তোমাদের যে চাঁদোয়া বলতে কি বোঝো, তো এটাই লিখবে চাঁদোয়া বলতে। এখান থেকে লিখবে যে এখানে কি লিখবে, এটা এভাবে লিখবে যে সেলভা অরণ্য অঞ্চলে গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছতে পারে না, যেন মনে হয় অরণ্যের ওপরটা চাঁদোয়ার মতো ঢাকা আছে। এই অরণ্যের বৃক্ষ শ্রেণীর গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। সূর্যের আলো পৌঁছতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে প্রকৃতি। এই পর্যন্ত লিখবে, তাহলেই হবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী দিয়েছে। নেক্সট কোশ্চেন তোমাদের বলেছে 6 দাগের, এটা একটু বড় কোশ্চেন, 5 নম্বর। প্রথমে 1 নম্বর কোশ্চেন দিয়েছে, কোরিওলিস বল কি? এটা তোমাদের বইতে 33 পেজে আছে, অর্থাৎ 33 পৃষ্ঠায় আছে, দেখিয়ে দিচ্ছি। কোরিওলিস বল কি? এটা দেখো, এটা লিখবে পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিক বিক্ষেপ বা পরিবর্তন ঘটায়। এই হলো কোরিওলিস বল, ঠিক আছে, এটা লিখবে। তারপরে পরের পাঠে প্রশ্ন দিয়েছে, মৌসুমী বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়, তার কারণ কি? এটা বইতে তোমাদের 39 পৃষ্ঠায় আছে, এটা পরের পাঠ করে লিখবে। 39 পৃষ্ঠায় দেখো, এখান থেকে এতটা লিখবে। দৈনিক তাপমাত্রার পার্থক্যের কারণে যেমন সমুদ্র ও স্থলবায়ু সৃষ্টি হয়, তেমনি দুটো বিপরীত ঋতুতে স্থলভাগ ও জলভাগের বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্য হলো মৌসুমী বায়ু সৃষ্টির কারণ। গ্রীষ্মকালকে দিন আর শীতকালকে রাত ধরলে এই 2 ঋতুর পার্থক্যের জন্যই মৌসুমী বায়ু প্রবাহিত হয়, তাই এই বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তনের চিত্র অঙ্কন করো। এটা তোমাদের বইতে 38 পৃষ্ঠায় আছে। দেখো এই চিত্রটা তোমরা যেমন আছে এভাবে আঁকবে, এবং যেখানে যা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট ঠিকঠাকভাবে দেবে, ঠিক আছে। দেখো বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন, এই চিত্রটা। তো আজ এই পর্যন্তই, আবার পরবর্তী যে প্রশ্ন আছে সেটা সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তবে ভিডিওটিকে লাইক করে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।